নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সোমবার সকালে 1000 পয়েন্টের লম্বা লাভ দিল সেন্সেক্স। শেয়ার বাজারে মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন দীর্ঘ লোকসানের পর এবার হয়তো লক্ষ্যে লাভ হতে চলেছে বাজারে। সোমবারে বাজার রিপোর্ট অনুযায়ী এদিন দালাল স্ট্রিট খোলার পরে গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। সকাল 10টা নাগাদ 900 পয়েন্ট ছুঁয়ে গেল সেন্সেক্স। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা আরও বাড়ে। বেলা 12:30 নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক 1011 পয়েন্ট 1.31% বেড়ে পৌঁছে যায় 77,916-তে। পাশাপাশি 296 পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক, যার জেরে 1.27% বেড়ে নিফটি পৌঁছে যায় 23,646-তে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিফটি ও সেন্সেক্সের সূচকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। 77,800 থেকে 78,000 এর পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করছে সেন্সেক্স। যে শেয়ারগুলোতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলো হলো হ্যালো, গেইল, কোটাক, মহিন্দ্রা ব্যাংক, কানাড়া ব্যাংক এর মতো শেয়ারে। এছাড়া ব্যাংকিং সেক্টরেও আজ ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এসবিআই ব্যাংক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাংক, পিএনবির মতো শেয়ারগুলো 3 থেকে 5% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে জোম্যাটো, আদানি এনার্জি সলিউশন, টাইটান, ইনফোসিস, জেএসডব্লিউ এনার্জির মতো শেয়ারগুলোতে। খাস জমি ছাড়ার নোটিশ পেয়ে সদর মহকুমা শাসকের দ্বারস্থ হল 19টি পরিবার। তাদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হাওড়া নদীর তীরবর্তী এলাকায় রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের প্রজেক্টের কাজ চলছে। সাজিয়ে তোলা হবে নদীর দুপাশ। জিম, বিনোদন পার্ক এবং প্রাতঃভ্রমণ করার মতো বন্দোবস্ত করা হচ্ছে নদীর পাশে। জোর কদমে শুরু হয়েছে কাজকর্ম। এর মধ্যে নদীর পাড়ে জয়পুর এলাকায় 36 নং ওয়ার্ডের অন্তর্গত 19 পরিবার বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন আগে তাদের সেখান থেকে উচ্ছেদ হতে নোটিশ দিয়েছে সদর মহকুমা শাসক। সে উচ্ছেদ নোটিশ পেয়ে ব্যতিব্যস্ত খাস জমিতে বসবাসরত পরিবারগুলো। মোট 19টি পরিবার এই খাস জমিতে দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে বসবাস করে আসছে। বিগত দিনে খাস জমি ছাড়ার জন্য সরকার তাদের উপর কোনো চাপ সৃষ্টি করেনি। বর্তমানে যখন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তখন খাস জমি ছাড়ার জন্য উচ্ছেদ হতে নোটিশ পাঠিয়েছে সদর মহকুমা প্রশাসন এবং নোটিশে উল্লেখ রয়েছে আগামী 27 মার্চের মধ্যে তাদের জমি ছাড়তে হবে। এর নোটিশ পেয়ে সোমবার সদর মহকুমা অফিসে এসে আধিকারিকদের সাথে দেখা করেন। তাদের বক্তব্য, তারা অত্যন্ত দরিদ্র। দীর্ঘ বছর ধরে এই খাস জমিতে বসবাস করে আসছে। জমি ক্রয় করার মতো তাদের কাছে অর্থ ছিল না। এই খাস জমি ছিল তাদের একমাত্র থাকার জায়গা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নোটিশকে তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারা মাথা গোঁজার জন্য অন্য কোথাও গিয়ে ঠাঁই নেওয়ার মতো অবস্থা তাদের নেই। তাদের মধ্যে অধিকাংশই দিনমজুর। তাদের সকলের দাবি, প্রশাসন যদি তাদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে তারা জমি ছেড়ে দিতে কোনো আপত্তি নেই। আর যদি বিকল্প ব্যবস্থা না করা হয় তাহলে তাদের মেরে ফেললেও তারা জমি ছাড়বে না। এখানে আছে যে আমার স্বামী আছে, স্বামী মারা গেছে। আমি যাবো কষ্ট করে আসছি, দামটা তুলে দাম কই যাম। স্বামী নাই। কি নোটিশ পাঠাইছে আপনারে? কিটা নোটিশ পাঠাইছে? নোটিশ পাঠাইছে 27 তারিখের ভিতরে।
এইচডিএম লাগাই সেটা দেওয়া করতো। আমরা 27 তারিখের ভিতরে জায়গাটা ছাড়ানোর কথা ইয়ে করছি, কিন্তু আমরা যে আজকে যোগালি কাজ করে খাই, কেউ স্বামী নাই, রিক্সা চালাই একা, অনেক কিছু করতে এই জায়গাটার ভিতরে আমরা চল্লা ফিরে আসি। ওই যদি এই জায়গাতে আমরা উঠতে যাওয়ানোর কথা তুলি কি হয়, একটা মাথা গোজা জায়গা ছাড়া বাচ্চা বাচ্চা লই আমরা কই যাবো, কই গেছো কোন তাই যদি একটা মাথা গোজা কইরাতে দূর দিচ্ছি। সমস্যা এই যে আমরা বাচ্চা কাচ্চা লই কই যাবো, মানে আমরা মাথা গোজা খাই দিতে আমরা এমনি তো উঠে যাইতাম না। আমরা নোটিশ পাঠাইছে, তারা নোটিশ পাঠাইছে, আমরা 7 দিনের ভিতরে কইছি আমরা দেখা করানোর লেগে আমরা আইসি সবাই লইয়া। আমরা এটাও একটাই দাবি যে আমরা মাথা গুজার একটা ঠাই করে দিতে হইব, আমরা এমনি এর থেকে উঠে যাইতাম না, এটাও আমরা দাবি। কতজন পরিবার আপনারা? আমরা 19 জন 18 জন পরিবার আছি। আমরা ওই হাওড়া নদীর পার, যে নদীর সাইডে, রাস্তার সাইডে বাসা বাড়ি ঘরের মধ্যে একজন 30-40 বছর যাবত বসবাস করছি। এই জায়গায় নিজের কোনো জায়গা সম্পদ নাই, যার কারণে আমরা নদীর পার বসবাস করছি। ওখানে রাস্তা কাজ চলছে, মেনটেনেন্সের কাজ চলছে, নদীতে ব্লকের কাজ চলছে। এই সমস্ত কাজ চলাকালীন রাস্তা পাস করতেছে। এই কারণে যে ডিএম অফিস থেকে নোটিশ করছে যে আমরা 7 দিনের ভিতরে জায়গা ছেড়ে দিতে দিব, তো আর নিলে অফিসে দেখা করতে দিব। তখন আমরা দীর্ঘ এত বছর এই জায়গাতে বসবাস করছি, আমরা নিজেরা তো কোনো জায়গা সম্পদও নাই। আমরা যে খাস ভূমির উপর বসবাস করি দীর্ঘ বছর ধরে আর কি। দীর্ঘ বছর ধরে আমরা এখানে বসবাস করতেছি। হঠাৎ করে আমরা নোটিশ পাঠাইছে যে 10 দিনের ভিতরে আমরা এখান থেকে যাওয়ার জন্য আর কি। তখন আমরা হঠাৎ করে কই যাবো কি, আর আমরা তো নিজস্ব কোনো জায়গা জমিও নাই, বা আমরা ইনকোয়ারি করে দেখতে পারে যে আমরা কেউ জায়গা আছি, হ্যাঁ আমরা কেউ জায়গা দেবো না, ওই সমস্যার লেগে আমরা এনে আইসি আর কি, একটা বিকল্প ব্যবস্থা লেগে। আপনারা কই থাকেন? কই? জয়পুর, বর্তমান জয়পুর আছি, ওয়ার্ড নম্বর 36, নদীর পার। নদীর পারে। আচ্ছা, তো কে নোটিশ পাঠাইছে? আর আছে এইচডি। আচ্ছা, এইচডিএম এর সাথে দেখা করুন কইছি। তো আপনারা এখন মানে কি চাইতেছেন? চাইতেছি আমরা একটা বিকল্প ব্যবস্থা লেগে আর কি, নাইলে তো আমরা মারা যাবো। এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তন টিভি। সোমবার সোনামুড়ায় রাঙামাটিয়া ওয়ার্ডজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা অফারকে ঘিরে তালা ঝুলালু গ্রামবাসী। তাদের দাবি শিল্পী দাস নয়, শিল্পী বেগমকে চাকরি দিতে হবে। সোমবার সোনামুড়ার রাঙ্গামাটিয়া ওয়ার্ডজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা অফারকে ঘিরে তালা ঝুলালু গ্রামবাসী। ঘটনার বিবরণে জানা যায়, রাঙ্গামাটিয়া ওয়ার্ডজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদ খালি থাকায় এ পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এর মধ্যে 3 জন মহিলা ইন্টারভিউ দিয়েছিলেন। পঞ্চায়েতের তরফ থেকে নাম দেওয়া হয়েছিল শিল্পী বেগম নামে এক মহিলার, যার স্বামী নেই বলে অভিযোগ। কিন্তু পরবর্তীকালে দেখা যায় রাঙ্গামাটি পঞ্চায়েতকে অবমাননা করে নলছর আরডি ব্লকের বর্তমান প্রশাসনিক দায়িত্বে থাকা এক ব্যক্তি টাকার বিনিময়ে একই এলাকার শিল্পী দাসকে সহায়িকা পদে চাকরি দেওয়া হয়। এই ঘটনা শোনার পর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর দাবি, অবিলম্বে শিল্পী দাসের নাম পরিবর্তন করে শিল্পী বেগমকে চাকরি দিতে হবে, আর তা না হলে আন্দোলন শুরু করবে এবং আরটিআই করবে বলে জানান। তাহলে কেন এটা একজন মহিলা আগে চাকরি করতো, আমার বয়স 60 বছর হওয়াতে এটা ওটা খালি আসছিল, খালি হওয়াতে ইন্টারভিউ দিয়েছিল। ইন্টারভিউ 3-4 জনে দেওয়াতে একজন নাম আছে, এখন এর বয়স হলো 50 রানিং। এর নাম কি? এর নাম শিপ্তি দাস। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডার। তো আজকে পাবলিক আসে এখানে তালা মারছে, তালা দিছে, কারণ আরো 2জন মহিলা দিছে যে তার বয়স ঠিক আছিল। 50 বছর যেটা, এটা তো কোনো বয়স নাই, এটা কারণ একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে ইন্টারভিউ দিতে হইব। আমরা জানি সার্কুলার আসলে পঞ্চায়েতে বয়সটা তোমার 42, এসসি 42, আর আদার মাইনরিটি তারা হইলো 40। আচ্ছা, হ্যাঁ, তো এখন এটা তো পুরো 2 নম্বর হয়েছে। এটা পদ রাখি তাহলে চাকরির পদ রাখি এটা অঙ্গনাদি হেল্পার, ওয়ার্কার না হেল্পার, যে কিছু ভাগ করে ও কাজটাও না। আচ্ছা, এক্ষণে আপনাদের মানে পঞ্চায়েত তরফ থেকে কাকে নাম দেওয়া হয়েছিল? এটা এই মহিলা নাম দিয়েছিল শিল্পী বেগম। আচ্ছা, নাম কারা আইছে এটা? এখানে আছে শিপ্তি দাস। শিপ্তি দাস, যার বয়স ঠিক আছে তারা দেওয়া উচিত। শিল্পীকে মানে পঞ্চায়েত তারা রেজুলেশন করছিল, বিভিন্ন সময় আলোচনা করছিল, তারা দেওয়ার লাগে।
মূলত এটা এই কি- বিষয়কে এটা কেন্দ্র কি- করে তালা দেওয়া হয়েছে নাকি? এই বিষয় কেন্দ্র করে না, এটা কি পঞ্চায়েত মানে এই পঞ্চায়েত ভরিয়ে যে অফারটার কেন্দ্র এটা তারা কিছু জানে না? তারাও জানে, তারা জানাইছে, তারা কিতা কইছে না কইছে মহিলারা আমরা কইতে হয়, হ্যাঁ, আমরা তো মূলত- তারা কাছে জানানো হয়েছে যে এই কারণে এটি হইতে আছে। মানে মূলত অঙ্গনারী স্কুলের অফার বিশেষ করে পঞ্চায়েতের উপর নির্ভর করে। হ্যাঁ, তো তাহলে পঞ্চায়েতের দিনে এই অফার দেওয়া, এটা এই আপনারা কাকে মনে করতেছেন যে অফারটার এটা ক্ষেত্রে কি উপরে যারা আছে উপরে পঞ্চায়েত উপরে যারা তারাই করছে এটা। এটা কোন ব্লকের আন্ডারে? এটা কি মনে করতেছেন যে এটা কি টাকার বিনিময় হতে পারে? এরকম টাকা এটা আমি শুরু করতে পারতেছি না এখনো। হ্যাঁ, ওটা আন্ডারগ্রাউন্ড কিছু থাকতে পারে। তারা তো এটা মাইনরিটি ওয়ার্ড মুসলিম হওয়া উচিত, তো বউটাও স্বামী টামি নাই, বহুত কষ্ট চলাফেরা করে। পঞ্চায়েতের সিদ্ধান্ত করছিল ইন্টারভিউ দেওয়ানোর পরে হ্যাঁ দিব, হ্যাঁ নাম দিব, দিয়ে আরেকজনের নাম হয়েছে, হ্যাঁ বয়স হয়েছি, হ্যাঁ তো এই না এই মাইনরিটি ওয়ার্ডে আসার কোনো কথাই না। আচ্ছা, তারপরে মনে করো আমরা মানুষের কাছে শুনছি যে টাকা খাইয়া বলে হেরে দিতেছে, আমরা নিজে চোখেও দেখছি না, কানেও শুনছি না, আচ্ছা। মানুষের কাছে আমরা শুনতেছি টাকার বিনিময়ে হেরে দিতেছে হ্যাঁ বলতে কারে দিছে টাকার শিবটি বিনিময়? দেশের। বিদেশের। গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে কেউ কেউ দাবি করছেন যেহেতু সংখ্যালঘু এলাকা তাই সংখ্যালঘু মহিলাকে চাকুরি দিতে হবে, কিন্তু প্রশাসনিক নিয়ম অনুযায়ী যে চাকুরি করার যোগ্য তাকে চাকুরি দেওয়া হবে। সুতরাং চাকরি প্রাপ্য মহিলা যদি চাকরির যোগ্য হয়ে থাকে তাহলে সে মহিলাই চাকরি করবে। এটাই আন্দোলনের মাধ্যমে মন করা দাবি করলে চলবে না, এমনটাই মনে করছে আবার অনেকেই। শান্তন টিভি। সোমবার জয়পুর সন্ত্রাসের ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন সিপিআইএমের প্রতিনিধি দল। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে। শনিবার রাজধানীর জয়পুর এলাকায় সিপিআইএমের এক পথসভার উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করে দুর্বৃত্তরা। ঘটনায় প্রায় 8 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এই ঘটনার পর এখন পর্যন্ত কোনো দুষ্কৃতীকে পশ্চিম আগরতলা থানার পুলিশ জালে তোলেনি বলে সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ। তাই থানার পুলিশ বাবুদের উপর থেকে আস্থা হারিয়ে এবার সিপিআইএম এর একটি প্রতিনিধি দল সোমবার জেলা পুলিশ সুপারের কাছে যান। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে সঙ্গে দেখা করে সিপিআইএম এর প্রতিনিধি দল দুষ্কৃতিকারীদের দ্রুত জালে তুলতে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি করেন প্রতিনিধি দল। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতৃত্ব কৃষ্ণা রক্ষিত জানান, রাজনগরে পথসভায় জন্য গিয়েছিল সিপিআইএম এর নেতৃত্বরা। জনগণের জ্বলন্ত সমস্যাগুলো সরকারি দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, কিন্তু সভা চলাকালীন শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা আক্রমণ নামিয়ে আনে সিপিআইএম এর নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উপর এবং সরাসরি অভিযোগ তোলেন সাথে রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্যের দিকে। এই মণ্ডল সভাপতির নেতৃত্বে এই আক্রমণ সংঘটিত হয়েছে। ঘটনায় 8 জন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানোর চিন্তা ভাবনা চলছে, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা নেবে পুলিশ। ডেপুটেশনের পর এমনটাই জানিয়েছেন প্রতিনিধি দল। আপনারা জানেন জয়পুরে গত পরশুদিন জনগণের দাবি নিয়ে, এলাকার সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিপিআইএম এর পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই পথসভা চলাকালীন সময়ে বিজেপির প্রত্যক্ষ মদতে রামনগর মণ্ডলের যিনি সভাপতি তার নেতৃত্বে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন এমএলএ রতন দাস, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য শুভাশিস গাঙ্গুলি সহ 8 জন কমরেড মারাত্মকভাবে আহত হয়। তাদের চিকিৎসা জিবি হাসপাতালে হয়েছে। তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি। এই ঘটনায় যারা যুক্ত তাদের উপযুক্ত
শাস্তির দাবিতে আজকে আমরা এসপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। এসপি বলেছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন। শান্তন টিভি। রবিবার আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ যৌথ অভিযান চালিয়ে এক নেশা পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়। আগরতলা রেল স্টেশন থেকে তাকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮,১১০ কেজি শুকনো গাঁজা। ধৃত নেশা কারবারের নাম ইমামউদ্দিন, বয়স ৫৮, বাড়ি বিহারের চাপড়া জেলায়। অভিযুক্ত ব্যক্তি গাঁজাগুলো উত্তরপ্রদেশকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। পুলিশ তাকে গোপন খবরের ভিত্তিতে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে। তার কাছ থেকে আটক হওয়া শুকনো গাঁজার কালোবাজারি মূল্য ১,৬০,০০০ টাকা হবে বলে জানান জিআরপি থানার ওসি। গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করা হয়। যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে। তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে, হাত ব্যাগের মধ্যে ৮ প্যাকেট গাঁজা, যা ওজন করলে দেখা গেল ৮ কেজি ১০০ গ্রাম। তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসায় বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে, যেখানে ওগুলার পার কিলো প্রায় ২০,০০০ টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো। এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় ১,৬০,০০০ টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি। তো আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারাই। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি। নিশি কুটুম্বের দল হানা দিল নিদয়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। চোরের দল টাকা পয়সা ছাড়াও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। অত্যন্ত ১০ থেকে ১১টি আলমিরার তালা কেটে কাগজপত্র থেকে শুরু করে বহু সরঞ্জাম হাতিয়ে নেয়। এই ঘটনা নির্দিষ্টভাবে কখন হয়েছে সেই সময়সীমা কারো কাছ থেকে সঠিক জানা না গেলেও শিক্ষকদের অনুমান শনিবার গভীর রাতে এই সমস্ত কাণ্ড করেছে নিশি কুটুম্বের দল। ২৩শে মার্চ রবিবার বিকেল বেলায় বিদ্যালয়ের মাঠে যখন গবাদি পশু বিচরণ করছিল, এই সময় গোপালকদের মধ্যে নজরে আসে বিদ্যালয়ের গেটের তালা কাটা। তখনই তাদের সন্দেহ হয় যে ভেতরে একটা কিছু হয়েছে। এই খবর জানাজানি হতে এসএমসি কমিটির সভাপতি নেত্রী গীতা রানী মজুমদার ছুটে আসেন দেখার জন্য। তিনি এসে যাত্রাপুর থানার পুলিশকে ফোন করে জানান এখন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটা তো সঠিক আমার জানা নাই, হয়তোবা নেশা সামগ্রী যারা আছে জড়িত আছে তাদেরকে আমরা বিশেষ করে কবে এই ঘটনা ঘটছে? আগামী দিন এটা কেমনে জানলেন এই বিষয়টা এরকম? কেমনে ফুলাফান যখন বিকালবেলা খেলতে হয়েছে তখন দেখে যে সামনের গেটের লক ভাঙা, তখন সঙ্গে সঙ্গে টিচার আইসে একজন আমার এক স্টুডেন্ট পাড়াইয়া ইয়ে করছে। তখন আমি আইসি আইয়া দেখতে আসি, ঠিক আমরা তখন ইয়ে করছি না, আমরা থানাতে ইয়ে করছি, থানা স্টাফ আইসে, আসার পরে থানার সঙ্গে আমরা স্কুল রুম থানাতে কি লিখিত দেওয়া হয়েছে? না, লিখিত দেওয়া হয়েছে না, তবে আজকে দেওয়া। আমি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এরকম ঘটনা ঘটেছে। আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক। আমাকে আমার বিদ্যালয়ের এসএমসি চেয়ারপারসন ফোন করে জানায় যে এরকম ঘটনা হয়েছে। উনি সঙ্গে সঙ্গে এখানে আসেন এবং সব কিছু তদারকি করেন, পিএসকে খবর দেন এবং তারপরে আমরা আসার পর আমরা এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি আর কি, যেটা আসলেই ভাবাই যায় না, ভাষায় প্রকাশ করা যায় না একটা বিদ্যালয়ের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।